ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে 2 সপ্তাহ সীমান্ত বন্ধ। প্রথম ডোজ করোনার টিকাদান স্থগিত। দেশীয় ভ্যাকসিন বঙ্গোভ্যাক্স নিয়ে আশার আলো। 3 ধাপ শেষে প্রস্তুতি গণটিকা নিশ্চিতের। যে কোনো প্রতিষ্ঠানকে উৎপাদনের অনুমতি দেবে গ্লোব বায়োটেক। এই টেকনোলজিটি mRNA ভ্যাকসিন আপনারা জানেন সবচেয়ে নিরাপদ, সবচেয়ে ইফেক্টিভ, এবং আমাদের নিজস্বই সক্ষমতা আছে প্রতি মাসে 1 কোটি ডোজ দেয়া। এখানে সব কিছু করে দিবে, ওরা শুধু ফিল করবে। আমার টেকনোলজি তো সে পাচ্ছে না, ওরা প্রোডাকশন করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির 3.5 ঘন্টার মধ্যে জুনায়েদ বাবুনগরীকে প্রধান করে আহ্বায়ক কমিটি সদস্য করা হয়েছে বেশ কয়েকজনকে। কক্সবাজারে চিংড়ি হ্যাচারিতে ব্যাকটেরিয়ার আক্রমণ, নষ্ট 150 কোটির বেশি পোনা। সমুদ্রের পানি দূষণ নিয়ে আগাম সতর্কবার্তা না থাকার খেসারত। হাওড়ে ধান কাটায় ব্যস্ত চাষিরা। বোরোর বাম্পার ফলনে গোলা ভরার আশা। ঝড় বৃষ্টির আগেই শতভাগ ফসল ঘরে তুলতে কৃষি বিভাগের উদ্যোগ। রোজায় রং আর মেয়াদোত্তীর্ণ উপাদানে তৈরি হচ্ছে অরেঞ্জ পাউডার পানীয়। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা। রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। 93তম অস্কারেও নোম্যাডল্যান্ডের জয়। সেরা পরিচালকের পুরস্কার এশীয় নারী নির্মাতা ক্লোয়ি ঝাউয়ের ঝুলিতে। বিদেশি ছবি ক্যাটাগরিতে ডেনিশ চলচ্চিত্র অ্যানাদার রাউন্ড। ভারতে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে আগামী 2 সপ্তাহের জন্য প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ। তবে চালু থাকবে পণ্য পরিবহন। যারা ভারতে আটকে পড়েছেন তারা হাই কমিশনের মাধ্যমে দেশে ফিরতে পারবেন। গতকাল আন্তঃ মন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। রোববারও দেশটিতে 3 লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ইন্ডিয়ান ভেরিয়েন্টে উদ্বেগ বাড়িয়েছে বহুগুণ। বাংলাদেশের 3 দিকে ভারত ঘিরে থাকায় পণ্য পরিবহন ও চিকিৎসা সহ নানা প্রয়োজনে দুদেশের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক থাকায় ইন্ডিয়ান ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। রোববারও বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসা 2 শতাধিক যাত্রীর মধ্যে 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পরিস্থিতির যখন এই অবস্থা, তখন কি করা যায় তা নিয়ে বৈঠকে বসে আন্তঃ মন্ত্রণালয়। সিদ্ধান্ত হয় 14 দিনের জন্য বাংলাদেশ ভারত সীমান্ত বন্ধ করার। নিষেধাজ্ঞার এই 2 সপ্তাহে ভারত থেকে যেসব বাংলাদেশিরা ফিরবেন তাদের ভিসার মেয়াদ 15 দিনের কম থাকতে হবে। এছাড়া দেশে প্রবেশ করতে কোভিড নেগেটিভ সার্টিফিকেট সহ যাত্রীদের থাকতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। নিষেধাজ্ঞার 14 দিনে ভারত থেকে আসা কার্গোগুলোকে বন্দরে বিশুদ্ধীকরণ করে চালক ও সহযোগীদেরও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। ইন্ডিয়ার সঙ্গে যে সমস্ত স্থলবন্দর সবগুলোতে আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। আমরাও এটাই রিকমেন্ড করছিলাম, এটা ক্যাবিনেটের থেকে এটা জানিয়ে দিয়েছে। তবে চালু থাকবে জরুরি পণ্য পরিবহন। ভারতে যারা আটকা পড়েছেন তারাও ফিরতে পারবেন। সেক্ষেত্রে সহায়তা নিতে হবে হাই কমিশনের। অ্যাটলিস্ট 2 সপ্তাহ আমরা দেখবো কি অবস্থা। প্যাসেঞ্জারের জন্য সব বন্ধ থাকবে, শুধু কার্গোর জন্য ওপেন থাকবে। অতিমারির কারণে ভারতে এটার নিউ ভেরিয়েন্ট আসছে এবং ব্যাপক আকারে শুরু হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে ওরা আসলে নতুন ভেরিয়েন্ট যদি বিস্তার করে তাহলে এটা সামাল দেওয়া খুব কঠিন হবে। বাংলাদেশের সঙ্গে ভারতের 5টি রাজ্যের সীমান্ত। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা 32টি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বেনাপোল স্থলবন্দরের চেকপোস্ট ইমিগ্রেশনের সামনে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি চলে যাব তার কাছে। আজিজ। ধন্যবাদ মাকসুম আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক ইমিগ্রেশন কাস্টমসের সামনে, একটি প্যাসেঞ্জার টার্মিনাল। দুদেশের মধ্যে যে পাসপোর্ট যাত্রী যাতায়াত সেটি কিন্তু এই প্যাসেঞ্জার টার্মিনালে হয়ে কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রবেশ করে থাকেন। আপনি জানেন যে দিন যতই বাড়ছে ততই কিন্তু দুদেশের মধ্যে যে পাসপোর্ট যাত্রীর যাতায়াত, সে যাতায়াতের মধ্যে দিয়ে কিন্তু যে করোনা সংক্রমণ আক্রান্ত এমনকি মৃত্যুর ঘটনাও কিন্তু আমরা জানতে পেরেছি। এই করোনার যে ঊর্ধ্বগতি সেই ঊর্ধ্বগতি কিন্তু রোধ করতে সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। তার মধ্যে যে প্রথম যে পদক্ষেপটা নিয়েছিল সেটা হচ্ছে গত মাসের 29শে মার্চ বেনাপোল ইমিগ্রেশনের একটি চিঠি এসেছিল। সেই চিঠিতে বলা হয়েছিল যে এখন থেকে
থেকে যারা ভারত থেকে ফিরবেন তাদেরকে অবশ্যই বেনাপোল যাত্রী চলাচল সেটি কিন্তু বাস্তবায়ন হচ্ছিল। কিন্তু এরপরেও দেখা যাচ্ছে যে কিন্তু ভারত থেকে যারা ফিরছে তাদের মধ্যে যে করোনার যে সংক্রমণ সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। আপনাকে যদি বলে রাখি, গত এক সপ্তাহ আগে কিন্তু ভারতে গিয়ে একজন করোনা আক্রান্ত হয়েছিল এবং ভারতে গিয়ে আক্রান্তের পর তার মৃত্যুর খবরও আমরা পেয়েছিলাম। সবকিছু বিবেচনা করে কিন্তু সরকার কড়া পদক্ষেপ নেয় এবং এই করোনার যে সংক্রমণ, সে সংক্রমণ রোধ করতে গতকাল একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে তারা সিদ্ধান্ত নেয় যে এখন থেকে টোটালি আগামী 14 দিনের জন্য যে ভারত থেকে বাংলাদেশের যে স্থলপথে পাসপোর্ট যাত্রীর যে যাতায়াত, সেই যাতায়াতকে বন্ধ ঘোষণা করা হয়। এবং আমরা আজকে সকালে এসে দেখতে পেয়েছি যে এখন সকাল 8টা অতিক্রম করেছে, এখনো কিন্তু ইমিগ্রেশন এবং যে কাস্টমসের যে কার্যক্রম সেটি সম্পূর্ণ কিন্তু বন্ধ রয়েছে। যারা না জেনে যারা বিভিন্ন জায়গা থেকে পাসপোর্ট যাত্রী বেনাপোল এবং ভারতের পেট্টাপোল ইমিগ্রেশনে অনেকে চলে এসেছিলেন, তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বেনাপোল এবং পেট্টাপোল ইমিগ্রেশনের দুই ধারে কিন্তু তারা অপেক্ষা করছেন প্রবেশের জন্য। আমরা ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছেন যে সরকারের নির্দেশনা যে 14 দিনে বর্ডারের দুই ধারে কিন্তু তারা অপেক্ষা করছেন প্রবেশের জন্য। আমরা ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছেন যে সরকারের নির্দেশনা যে 14 দিনে বর্ডারের যে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ সেটি কিন্তু তারা বাস্তবায়ন শুরু করেছেন। তো ফলে যারা যাত্রীরা এখানে আসছেন তাদের কিন্তু ভারতে প্রবেশের কোনো সুযোগ থাকছে না। তো এই ছিল, তবে এই পথে আমদানি রপ্তানি বাণিজ্য কিন্তু আমাদের সচল আছে, আপনাকে জানিয়ে রাখি। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে 14 দিনের যে পাসপোর্ট যাত্রী চলাচল বন্ধ ঘোষণা তার সর্বশেষ তথ্য। মাকসুম। করোনার সংক্রমণ ঠেকাতে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধ ঘোষণার বিষয়ে জানাতে বেনাপোল থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন আজিজুল হক। কোনো ঘোষণা ছাড়াই ভারতের রফতানিকারকরা করোনার সময়ে বাংলাদেশে মেডিকেল অক্সিজেনের রফতানি বন্ধ করে দিয়েছে। গত 4 দিনে ভারত থেকে অক্সিজেনবাহী কোনো ট্যাঙ্ক বেনাপোল বন্দরে আসেনি। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দেশের চিকিৎসার জন্য অক্সিজেনের চাহিদা মেটাতে বড় একটি অংশ বছর জুড়ে আমদানি হয় প্রতিবেশী দেশ ভারত থেকে। প্রতি মাসে শুধু বেনাপোল বন্দর দিয়ে প্রায় 30,000 মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়ে থাকে। করোনাকালীন সময়ে আক্রান্তদের জীবন বাঁচাতে সম্প্রতি এই অক্সিজেনের চাহিদা আরও বাড়ে। তবে হঠাৎ করেই ভারত থেকে অক্সিজেন রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে। আমদানিকারকদের প্রতিনিধিরা বলছেন, ভারতীয় রপ্তানিকারকরা দেশটিতে সংকটের কারণে অক্সিজেন রপ্তানি বন্ধ রেখেছে। এতে গত 4 দিন ধরে কোনো অক্সিজেনবাহী ট্যাঙ্ক বেনাপোল বন্দরে প্রবেশ করছে না। অক্সিজেন বহনকারী ট্যাঙ্কগুলো কয়েকদিন ধরে বেনাপোল বন্দরে অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এদিকে হঠাৎ করে আমদানি বন্ধ করায় একদিকে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, অন্যদিকে চিকিৎসার জন্য অক্সিজেনের বড় ধরনের সংকট দেখা দিয়েছে। ভারত থেকে যে অক্সিজেন আমদানি করা হয় এটা আমাদের বাংলাদেশের মেডিকেল খাতে ব্যবহার হয়। 4-5 দিন কোনো অক্সিজেনের গাড়ি বাংলাদেশে প্রবেশ করতেছে না। ভারত আমাদের পাশের রাষ্ট্র বন্ধপ্রতিম দেশ, আর ভারত থেকে আমরা অক্সিজেন আমদানি করে থাকি। অর্থাৎ আমার মনে হয় এটা বন্ধ না রাখার জন্য তাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকবে। এদিকে বন্দর কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ভারত থেকে অক্সিজেন আমদানি বন্ধ রয়েছে। 21 তারিখের পর থেকে অদ্যাবধি পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে কোনো অক্সিজেন আমদানি হয়নি। যদি অক্সিজেন আমদানি হয় তা দ্রুত যাতে খালাস হয় সে বিষয়ে আমরা তৎপর আছি। সবশেষ 21 এপ্রিল বাংলাদেশের 2 জন আমদানিকারকের নামে 93 মেট্রিক টন অক্সিজেন ভারত থেকে বেনাপোল বন্দরে আসে। প্রতি মেট্রিক টন অক্সিজেনের আমদানি মূল্য ছিল $116 মার্কিন, যা বাংলাদেশের প্রায় 10,000 টাকা। সময় সংবাদ, বেনাপোল। রোজাদারদের কথা চিন্তা করে রাত 9টা পর্যন্ত দোকানপাট, শপিং মল খোলা রাখার কথা জানিয়েছে ডিএমপি। এদিকে প্রথম দিনে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়, যদিও ছিল না স্বাস্থ্যবিধি এবং মুভমেন্ট পাসের কোনো তোয়াক্কা। বেলা বাড়তে বাড়তেই কানায় কানায় পূর্ণ রাজধানীর নিউ মার্কেটের ভেতর বাহির। সকাল 10টায় মার্কেট আর শপিং মল খোলার কথা, কিন্তু তার আগে থেকেই ভিড় লেগে যায় দোকান মালিক কর্মচারীদের। দিনের শুরুতেই স্বাস্থ্যবিধি তোয়াক্কাহীন। অকেজো জীবাণুনাশক টানেল, দূরত্ব শূন্যের কোঠায়।
সকালে ধুলাবালি ঝেড়ে পসরা সাজিয়ে বসতে বসতে দুপুর, সময় গড়াতেই চেহারা পাল্টে যেতে থাকে বাজারের। তবে গত বছর জীবাণুনাশক টানেল ছাড়াও কিছু স্বাস্থ্যবিধি মার্কেট কর্তৃপক্ষ নিলেও এবার অনেকটাই অনুপস্থিত। মাস্ক অথবা যেটা স্প্রে করে এরকম কিছু রাখা উচিত ছিল। পুরোটাই মার্কেট কর্তৃপক্ষের দায়িত্ব থাকতে হবে, মাস্ক, স্যানিটাইজার, ডিস্টেন্স। বেলা বাড়তেই কঠোর স্বাস্থ্যবিধি মানার সর্বোচ্চ শর্ত হুমড়ি খেয়ে পড়ে স্বাস্থ্যবিধি মানা আর মানানোয় ক্রেতা বিক্রেতাদের মুখোমুখি দোষারোপে। কাস্টমার মানবে ঠিকই, মানবে না কেন? নাহলে আমাদের মার্কেটে ঢুকতে দিব না। যারা কাস্টমার আসবে তারাও স্বাস্থ্যবিধি মেনে আসবে, তাহলে উভয়ের জন্য ভালো। এছাড়া লকডাউনের সময়টিতে মার্কেট শপিং মলে যেতে মুভমেন্ট পাস নেওয়ার কথা থাকলেও সবার কাছে যেন অপ্রয়োজনীয় বিধি। মুভমেন্ট পাস নেওয়ার কথা ছিল, নেওয়া পাস ছিল কিন্তু আমার নাই। লকডাউন ক্ষেত্রে তো আসলে মার্কেটের ক্ষেত্রে এটা লাগে কি লাগে জানা নেই। দোকান মালিক সমিতি বলছে স্বাস্থ্যবিধি মানতে না পারলে দোকান বন্ধ রাখতে হবে। ঢাকার মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের সাথে কথা বলেছি, উনি বলেছেন এখন থেকে রাত্র 9টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে, মার্কেট সমূহ খোলা রাখা যাবে। তবে মার্কেট ও শপিং মলের কারণে করোনা সংক্রমণ বাড়ার যে শঙ্কা তা ক্রেতা বিক্রেতা উভয়ের সচেতনতার উপর নির্ভর করছে বলে মনে করেন মালিক সমিতি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। শপিং মল সহ দোকানপাট খুলে দেওয়ার লকডাউনের মধ্যেও ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন নদী, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এ বিষয়ে জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। যোগ দেব তার সঙ্গে। উজ্জ্বল, মাকসুম, এই ঢাকামুখী যাত্রীদের চাপ কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে আস্তে আস্তে বাড়ছে, তবে গতকালের চেয়ে আজকে একটু কম। এবং এখানকার যে বিআইডব্লিউ টিসি বলছেন যে তাদের যে বহরের 17টি ফেরি, তার মধ্যে কিন্তু 9টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এবং সেখানে এই পার থেকে মানে শিমুলিয়া প্রান্ত থেকে কিন্তু যানবাহনের এবং যাত্রীদের চাপ কম, কিন্তু এই মাদারীপুরের বাংলা বাজার প্রান্ত থেকে কিন্তু চাপ বেড়েছে। এবং এখানকার যখন ফেরি এসে ভিড়ছে তখন কিন্তু আমরা দেখছি যে ফেরির সঙ্গে অনেক যাত্রী দাঁড়িয়ে আছেন এবং তারা বলছিলেন যে লঞ্চ এবং স্পিডবোট ট্রলার বন্ধ থাকবার কারণে কিন্তু তাদের এই ফেরিতেই গাদাগাদি করে দাঁড়িয়ে আসতে হয় এবং স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। বিআইডব্লিউটিসির যে তথ্য সেই অনুযায়ী কিন্তু গতকালকে তারা 2700 প্রায় গাড়ি পারাপার করেছেন, যার মধ্যে মোটর বাইকই ছিল 500 আর বাকি ছিল প্রাইভেট কার এবং ট্রাক, বিভিন্ন পণ্যবাহী ট্রাক। এর মধ্যে তারা বলছিলেন যে এই যে 2700 গাড়ি পারাপার করেছেন তার মধ্যে এই মুন্সিগঞ্জ প্রান্ত থেকে পার হয়েছেন 1200 এবং 1500-র মতো গাড়ি পার হয়েছেন কিন্তু বাংলা বাজার প্রান্ত থেকে। তো এতেই বোঝা যাচ্ছে যে ঢাকামুখী যানবাহনের চাপ বেশি। এবং এইখানে যারা আসছেন তাদের অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে বিপণী বিতানগুলো খুলে দেওয়া হয়েছে এবং গ্রামে তাদের কাজকর্ম না থাকবার কারণে কিন্তু তারা রাজধানীতে ফিরছেন। কিন্তু পাবলিক যে পরিবহন সেটি বন্ধ থাকবার কারণে কিন্তু তাদের এখানে এসে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবং এই দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার যে শিমুলিয়া ঘাট, এটি যেন একটি বিড়ম্বনার কেন্দ্র হিসাবে দাঁড়িয়েছে। এবং এখানে বাস না থাকবার কারণে কিন্তু বিভিন্ন রকম ব্যাটারি চালিত যানবাহন এবং সিএনজি এগুলোতে করেই তাদের রাজধানী ঢাকায় যেতে হচ্ছে এবং অনেকে কিন্তু মাস্ক ব্যবহার করছেন না এবং এই সংক্রমণ ঝুঁকি নিয়ে কিন্তু তারা রাজধানীতে ফিরছেন। এই ছিল মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের সর্বশেষ। মাকসুদ, রাজধানীমুখী মানুষের খবর জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন নাসির উদ্দিন উজ্জ্বল। করোনা মোকাবিলায় গণটিকা নিশ্চিত করতে প্রয়োজনে সক্ষম যে কোনো প্রতিষ্ঠানকে ভ্যাকসিন উৎপাদনের অনুমতি দেবে গ্লোব বায়োটেক। ট্রায়ালের অনুমতি পেলে 3 মাসেই সব প্রক্রিয়া শেষ করার আশ্বাস তাদের। ভারতের দেয়া সরকারের উপহার আর সিরাম থেকে ক্রয় করা মিলিয়ে দেশে করোনার ভ্যাকসিন এসেছে 1,03,00,000 ডোজ। এর পুরোটাই প্রয়োগ হলে দেশে জনসংখ্যার হিসেবে 6% টিকার আওতায় আনা সম্ভব। এই অবস্থায় দেশীয় ভ্যাকসিন বঙ্গোভ্যাক্স নিয়ে নড়ে চড়ে বসেছে সরকার। উদ্ভাবক প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক বলছে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের 3টি ধাপ সঠিকভাবে শেষ হলে বঙ্গোভ্যাক্স হাতে পেতে লাগবে 3 মাস। এরপরেই চাহিদা অনুসারে উৎপাদন করতে সক্ষম তারা। ফেজ 1-2 সাপেক্ষে সরকার যদি মনে করেন যে জরুরি অবস্থার ভিত্তিতে এটি উন্মুক্ত করে দেওয়া যায়, যদি চান ওনারা, সেক্ষেত্রে হয়তো যে 2 মাসের ভিতরে হয়তো হয়ে যেতে পারে। এই টেকনোলজিটি mRNA ভ্যাকসিন আপনারা জানেন সবচেয়ে নিরাপদ, সবচেয়ে ইফেক্টিভ এবং আমাদের নিজস্বই সক্ষমতা আছে
প্রতি মাসে 1 কোটি ডোজ দেয়া। তবে গণটিকা নিশ্চিত করতে অন্য যে কোনো ওষুধ কোম্পানি এই ভ্যাকসিন উৎপাদনের অনুমতি পাবে বলেও প্রতিষ্ঠানটির পক্ষে জানানো হয়। এখানে সবকিছু করে দিবে, ওরা শুধু ফিল করবে। আমার টেকনোলজি তো সে পাচ্ছে না, ওরা প্রোডাকশন করবে। প্রোডাকশন এটা একটা স্পেশালি ফার্মাসিউটিক্যাল সেক্টরে একটা প্রোডাক্ট অন্য কোম্পানি থেকে করতে হলে একটা নির্দিষ্ট টাকা দিতে হয়, একটা পার্সেন্টেজ দিতে হয়। ওইভাবে আমরা করব। আর অনেকে ইন্টারেস্টেডও করার জন্য আমরা নিজেরাই যোগাযোগ করছি। এখন বাংলাদেশে 2-3টা কোম্পানি হয়ে গেছে। ইনসেপ্টো আছে, হেলথ কেয়ার আছে, পপুলার আছে, যারা ভ্যাকসিন করে আর কি। পুরোপুরি সিনথেটিক উপাদান ব্যবহার করা এই ভ্যাকসিনে কোনো প্রাণীজ উপাদান ব্যবহার করা হয়নি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বহুল আলোচিত হেফাজতে ইসলামের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণার 3.5 ঘন্টার মধ্যেই জুনায়েদ বাবুনগরীকে আহ্বায়ক করে 3 সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এর আগে রোববার রাতে হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী এক ভিডিও বার্তার মাধ্যমে বর্তমান কমিটিকে বিলুপ্ত করার কথা জানান। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রোববার রাত ঠিক 11:15টায় হাটহাজারী মাদ্রাসা থেকে এক ভিডিও বার্তার মাধ্যমে হেফাজতে ইসলামের বর্তমান কমিটি বিলুপ্তের ঘোষণা দেন আমির জুনায়েদ বাবুনগরী। এক্ষেত্রে দলের কয়েকজন নেতার সাথে আলাপ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি ভিডিও বার্তায় উল্লেখ করেন। ঈমান আকিদার সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিকে বিলুপ্ত, কেন্দ্রীয় কমিটির কিছু গুরুত্বপূর্ণ সদস্যদের পরামর্শক্রমে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। ইনশাআল্লাহ আগামীতে আহ্বায়ক কমিটির মাধ্যমে আবার হেফাজতে ইসলামের কার্যক্রম শুরু হবে। গত বছরের 15ই নভেম্বর উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে জুনায়েদ বাবুনগরীকে আমির এবং নূর হোসেন কাশিমিকে মহাসচিব করে ঘোষণা করা হয়েছিল 151 সদস্য বিশিষ্ট হেফাজতে ইসলামের এই কমিটি। আল্লামা আহমদ শফি হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতাকালীন আমির হলেও এই কমিটিতে তার সব অনুসারীকেই বাদ দিয়েছিলেন জুনায়েদ বাবুনগরী। এমনকি আল্লামা আহমদ শফি মারা যাওয়ার মাত্র 2 মাসের মধ্যেই তড়িঘড়ি করে এই কমিটি ঘোষণা করা হয়। হেফাজতের মূল লক্ষ্য উদ্দেশ্যকে বিসর্জন দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এই তথাকথিত কমিটি মাত্র 4.5 মাসের মাথায় এসে আজকে দুঃখজনকভাবে হলেও বাস্তবতা উপলব্ধি করে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন কমিটির আমির সাহেব। আমি এই কমিটি বিলুপ্ত করার যে ঘোষণা এসেছে এই ঘোষণাকে স্বাগত জানাই। কমিটি গঠনের কয়েক মাসের মধ্যে মারা যান মহাসচিব নূর হোসেন কাশিমি। এরপর সংগঠনটির পুরো নেতৃত্ব নিয়ে নেয় যুগ্ম মহাসচিব এবং খেলাফত মজলিস নেতা মামুনুল হক। প্রথমে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের দাবি তুলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। বিগত 2010 সালে নারী নীতির বিরোধিতা করে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা থেকে আত্মপ্রকাশ করে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। 2013 সালে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে গঠিত গণজাগরণ মঞ্চের বিরোধিতা করে আলোচনায় আসে হেফাজতে ইসলাম। কিন্তু সাংগঠনিক বিরোধের জের ধরে গত বছরের 17 সেপ্টেম্বর পদ ছাড়তে বাধ্য করা হয় আল্লামা আহমদ শফিকে। পরদিনে তিনি ঢাকায় মারা যান। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। হঠাৎ সাগরের পানি দূষণের কারণে কক্সবাজারের চিংড়ি হ্যাচারিগুলোতে ব্যাকটেরিয়ার আক্রমণ শুরু হয়েছে। এতে চলতি মৌসুমে মড়কের কারণে নষ্ট হয়েছে 150 কোটির বেশি পোনা। বিশেষজ্ঞরা বলছেন রিসার্চ সেন্টারগুলো আগে ভাগেই সতর্ক করলে এই ধরনের ক্ষতির মুখে পড়তে হতো না। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার উপকূলে রয়েছে 30টির বেশি চিংড়ি পোনা হ্যাচারি। পোনা উৎপাদনে হ্যাচারিগুলোতে প্রবেশ করানো হয় সাগরের পানি, যা হ্যাচারিগুলোতে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাদা চিংড়ি থেকে উৎপাদন করা হয় হাজার হাজার চিংড়ি পোনা। কিন্তু হঠাৎ সাগরের পানি দূষণের কারণে হ্যাচারিগুলোতে চিংড়ি পোনা উৎপাদন করতে গিয়ে ব্যাকটেরিয়া আক্রমণ করে। এতে মড়কে প্রতিদিন মারা যাচ্ছে লাখ লাখ পোনা। মড়কের কারণে পোনা উৎপাদনে যেতে আতঙ্কে রয়েছে হ্যাচারিগুলো। তৃতীয় সাইকেলে এসে পানিতে এক ধরনের ব্যাকটেরিয়া হওয়ার কারণে আমরা এখন লসের সম্মুখীন। 4 থেকে 5 কোটি টাকা লসের মুখে আছি আমরা। এইভাবে চলতে থাকলে আর কিছুদিন এটা আমাদের আসলে হ্যাচারি বন্ধ করতে হবে। তবে রিসার্চ সেন্টারগুলো আগেভাগেই সতর্ক করলে এই ধরনের ক্ষতির মুখে পড়তে হতো না বলে জানালেন চিংড়ি পোনা উৎপাদন বিশেষজ্ঞ।
কখন কী ধরনের আপনার ব্যাকটেরিয়া ভাইরাস প্রাদুর্ভাব হয়, এটা যদি আগেভাগে আমাদেরকে ইনফর্ম করে, তাহলে হ্যাচারি সেক্টরে যারা কাজ করে ওনারা পদক্ষেপ নিতে সুবিধা হয়। হ্যাচারি মালিক সংগঠনের এই নেতা জানালেন, প্রতি বছরই ক্ষতির মুখে পড়ছে হ্যাচারি মালিকরা, আর এবার ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে চিংড়ি রপ্তানিতেও প্রভাব পড়বে। যেহেতু পোনা উৎপাদন করতে পারি নাই, চাষিরাও ঘেরে পোনা ফেলতে পারছে না, এটার কারণে আমাদের চিংড়ি উৎপাদনে জাতীয়ভাবে একটু ঘাটতি হতে পারে, যেটি আমাদের রপ্তানিতেও প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। কক্সবাজারের হ্যাচারিগুলো 5টি সার্কেলে উৎপাদিত 800 কোটি চিংড়ি পোনা সরবরাহ করে সাতক্ষীরা, যশোর ও খুলনা অঞ্চলে, কিন্তু এবার 3 সার্কেলে সরবরাহ করেছে মাত্র 200 কোটি পোনা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রমজানে রং আর মেয়াদোত্তীর্ণ উপাদান দিয়েই বানানো হচ্ছে অরেঞ্জ পাউডার ড্রিঙ্ক। নেই মান পরীক্ষার কোনো ব্যবস্থা। এভাবেই 6 বছর ধরে ভেজাল 102টি পণ্য উৎপাদন করত শাওন কেমিক্যাল অ্যান্ড ফুড প্রোডাক্ট নামে রাজধানীর একটি প্রতিষ্ঠান। রোববার র্যাব ও বিএসটিআই এর অভিযানে ধরা পড়ে এই চিত্র। এই ল্যাবের যে চিত্র আমরা দেখছি, যে এই ল্যাবে পরীক্ষা করার কোনো সিস্টেম নাই বা কোনো টেকনিশিয়ানও নাই, এবং যে রাসায়নিক দ্রব্য দিয়ে পরীক্ষা করা হয় সেগুলোর কোনো উপস্থিতি নাই। টয়লেটে রাখা হয়েছে মেয়াদোত্তীর্ণ নাইট্রিক, সাইট্রিক ও ফলিক অ্যাসিড। সেগুলো মিশিয়ে বানানো হচ্ছে অরেঞ্জ পাউডার ড্রিঙ্কস, গ্লুকোজ, বারবিকিউ ও কাবাব মশলা সহ 104টি পণ্য। এসব পণ্যে মেশানো হয় বিয়ে বাড়ি ও কাপড়ের রং। রাজধানীর মাতোয়াইলে শাওন কেমিক্যাল অ্যান্ড ফুড প্রোডাক্ট কোম্পানিতে অভিযান চালিয়ে মেলে ভেজালের এমন মহা উৎসব। র্যাবের জেরার মুখে প্রতিষ্ঠানটির মালিক ভেজাল ও অনুমোদনহীন পণ্য উৎপাদনের দায় স্বীকার করেন। বিএসটিআই সহ সংশ্লিষ্টরা বলছেন, এসব পণ্য খেলে কিডনি সমস্যা, ক্যান্সারের মতো রোগ হতে পারে। ক্যালসিয়াম পাউডার ইউজ করছে, কোথাও কোনো উৎপাদন তথ্য বা এ ধরনের মেয়াদ উত্তীর্ণের তারিখ বা ব্যাচ এ সকল কোনো তথ্যই উল্লেখ করা নাই। অভিযান শেষে প্রতিষ্ঠানটির মালিককে 5 লাখ টাকা জরিমানার পাশাপাশি জব্দ করা হয় মেয়াদ উত্তীর্ণ পণ্য। মেয়াদ উত্তীর্ণ জিনিস ইউজ করে তারা সফট ড্রিঙ্কস, গ্লুকোজ সহ নানাবিধ কিন্তু খাদ্যদ্রব্য তৈরি, বন্টন, বাজারজাতকরণ এবং মজুদের সাথে তারা দীর্ঘদিন ধরে যুক্ত আছে। 4 মাস আগে তাকে একবার একই অপরাধে প্রতিষ্ঠানটিকে 2 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। নওগাঁর বরেন্দ্র জনপদে চলছে তাপদাহ। হঠাৎ তীব্র গরমে হাসপাতালে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা। এই বিষয়ে জানাতে সদর হাসপাতালে আছেন সহকর্মী MR রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি। ধন্যবাদ মাকসুম। গেল 15 এপ্রিলের পর থেকে কিন্তু এই বরেন্দ্র জনপদে একরকম অসহনীয় তাপমাত্রা বিরাজ করছে। সকাল থেকে কিন্তু তীব্র তাপদাহ বইছে এই জনপদে। এই তাপদাহ কিন্তু একরকম জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলেছে, বিশেষ করে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছিলাম হঠাৎ করে এই তাপমাত্রার প্রভাবে অনেকেই নিউমোনিয়া এবং ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন শিশুরা, এবং শিশুদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তারা এই মুহূর্তে কিন্তু একটা অনিরাপদ হিসাবে এই সময়টাতে এইরকম রোগে আক্রান্ত হচ্ছেন। এবং শিশুদের যে বিষয়টি বলা হয়েছে, প্রচন্ড তাপদাহের কারণে অতিরিক্ত ঘেমে যাচ্ছে এবং ঘেমে যাওয়ার কারণে কিন্তু তারা এই ডায়রিয়া বা নিউমোনিয়ার দিকে যাচ্ছে। এবং চিকিৎসকরা বলছেন যে প্রয়োজন ছাড়া এই অসহনীয় গরমে শিশুদের বের না করা এবং কোনো কারণ ছাড়া যেন তাদের যদি বের করতে হয় নিরাপদ এবং ছাতা ব্যবহারের কথা বলছে চিকিৎসকদের। তো আমরা হাসপাতালগুলিতে যে বিষয়টি দেখছিলাম, এখানে প্রচন্ড ভিড়, বিশেষ করে নওগাঁ সদর হাসপাতালে মাত্র 10 শয্যার বেড রয়েছে শিশুদের। সেক্ষেত্রে কিন্তু 35 জনের উপরে এখানে চিকিৎসা নিচ্ছে, অনেকেই মেঝেতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে। এবং এরকম একটি অসহনীয় আবহাওয়া কিন্তু জনজীবনের এরকম সময়ে বড় ধরনের একটি প্রভাব ফেলেছে। আরেকটি বিষয় হলো যে প্রচন্ড গরমের কারণে কিন্তু বয়স্কদের শ্বাস প্রশ্বাস বা শ্বাসকষ্ট রোগের অনেক রোগী এখানে ভর্তি হয়েছে। এবং চিকিৎসকদের ভাষায় বলা হচ্ছে যে এই আবহাওয়াটা কিন্তু অসহনীয়। প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে এবং গতকালকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 40.4। এবং এই সময় এই গরম কিন্তু স্বাভাবিক জীবনযাত্রা একরকম স্থবিরতা আমরা এখানে লক্ষ্য করছিলাম। তবে বরাবরই যেটা বলা হচ্ছে যে এই অসহনীয় তাপমাত্রা কিন্তু একদিকে যেমন জনজীবনের উপর প্রভাব ফেলছে, অন্যদিকে কিন্তু হঠাৎ এই তাপমাত্রার পরবর্তীতে কিন্তু খাবারের ক্ষেত্রে কিছুটা অনিরাপদ খাবার গ্রহণের কারণে কিন্তু নিউমোনিয়া, ডায়রিয়া বা পেট ফাঁপা রোগের আক্রান্ত হচ্ছে এই সাধারণ মানুষ।
তবে আমরা যে বিষয়টি চিকিৎসকদের কাছ থেকে পাচ্ছিলাম, চিকিৎসকরা বলছেন যে এই রোজার শেষে কিন্তু ইফতারিতে খাবারের ক্ষেত্রে কিছুটা কিন্তু নিয়ন্ত্রণ থাকা দরকার এবং বাসি খাবার পরিহারের কথা বলা হয়েছে এবং এই সময়টাতে কিন্তু গরমের যে তাপমাত্রাটা কিন্তু আরো 2-4 দিন থাকবে। আবহাওয়া অফিস বলছে এই তাপমাত্রা কিন্তু শিশু, বয়স্ক এবং সাধারণ মানুষের উপর একরকম প্রভাব ফেলছে এবং প্রয়োজন ছাড়া কিন্তু রাস্তায় রোদে না বের হওয়ার কথা বলা হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। তো সব মিলিয়ে কিন্তু এই গরম এই উত্তর জনপদে একরকম স্বাভাবিক জীবনের ছন্দ পতন করেছে এবং এই পরিস্থিতি কিন্তু হাসপাতালগুলোতে এখন প্রচন্ড ভিড় আমরা লক্ষ্য করছিলাম। তো মাকসুম, এই ছিল নওগাঁ সদর হাসপাতালে রোগ বালাইয়ের খবর আমার কাছে। নওগাঁ থেকে তীব্র গরমের বিষয়ে জানাতে যুক্ত হয়েছিলেন MR রকি। হাওড়ে বোরো মৌসুমের ধান কাটায় ব্যস্ত ব্রাহ্মণবাড়িয়ার চাষিরা। ঘরে তোলা নতুন ধানের ন্যায্য মূল্য পাবেন কিনা এ নিয়ে সংশয়ে আছেন তারা। তবে কৃষি বিভাগ বলছে বর্তমানে ধানের বাজার মূল্য অনেক ভালো। তবে ঝড় বৃষ্টির আগেই কৃষক যাতে ধান গোলায় ওঠাতে পারে সেই ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। জুয়েল রহমানের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া হাওর সহ ফসলি মাঠ জুড়ে সোনালী ধান। প্রতিটি এলাকায় জমিতে পাকা ধানের ভারে শীষগুলো জানান দিচ্ছে বোরো মৌসুমের ফলন ভালো হয়েছে। রোদে পুড়ে মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত ফলন ঘরে তুলছেন কৃষকরা। তবে কাঙ্ক্ষিত ধানের বাজার দর নিয়ে শঙ্কায় তারা। ধানের দাম কমে জায়গা তাইলে আর জমি করবে না, কারণ ধান করিয়া লস হয়ে যায়। আগামীতে ধান আরো ফসল ভালো করে আমরা করুম, ধানের দর একটু বাড়াই দিব। ধানের অবস্থা মোটামুটি ভালো। ধানের রেট যদি কমে জায়গাতে আমরা গিরস মরে যাবো। কৃষি বিভাগ বলছে প্রকৃতি আর আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ভালো ফলন হয়েছে। 30 তারিখের ভিতরে আমরা বেশিরভাগ প্রায় 90 থেকে 95 ভাগ ধান কাটা হয়ে যাবে। আশা করছি এই বড় মৌসুমটা আমরা সুন্দরভাবে ফসল গড়ে তুলতে পারবো। জেলা প্রশাসক জানান, ঝড় বৃষ্টির আগেই দ্রুত কৃষকের ধান কাটা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তির যে ব্যবহার, যে হারভেস্টার মেশিন, সেটাও আমরা এবছর নতুন করে আরো 58টি মেশিন এখানে যুক্ত করা হয়েছে। গত বছরের মেশিনগুলিও আছে। ঝড় বৃষ্টির মৌসুম শুরু হওয়ার আগেই কৃষকের ধান গোলায় উঠে যাবে, আমরা সেভাবেই কাজ করছি। চলতি বছর জেলায় 1,11,000 হেক্টর জমিতে ধানের লক্ষ্যমাত্রা 6,74,000 মেট্রিক টন ধান, যা থেকে 4,50,000 মেট্রিক টন চাল উৎপাদন হবে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। গেল বছর করোনাকালীন লকডাউনে মৌলভীবাজারের দুগ্ধ খামার মালিকরা বিক্রি করতে না পারায় ব্যাপক লোকসানের মুখে পড়েন। কিন্তু এবারের চিত্র ভিন্ন। লকডাউন ও রমজান মাসে ক্রেতাদের চাহিদা মেটাতেই তারা হিমশিম খাচ্ছেন। জেলার দুগ্ধ খামারগুলোর সার্বিক অবস্থা জানাতে শাহ মোস্তফা রোডের দুগ্ধ খামারে আছেন সহকর্মী শাহ অলিদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। অলিদ, ধন্যবাদ মকসুম ভাই, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলা শহরের শাহ মোস্তফা রোডস্থ জলিল দুগ্ধ খামারের সামনে। আমি আপনাকে যে একটা তথ্য দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে জলিল মিয়ার দুগ্ধ খামারটি অনেক বছর থেকেই তিনি দিয়ে আসছেন। এই দুগ্ধ খামারটি, এই খামারে তার 8 থেকে 10টি গাভী রয়েছে। এই গাভী থেকে তিনি প্রতিদিন 40 থেকে 50 লিটার দুধ উৎপাদন করে থাকেন। কিন্তু গত করোনাকালীন সময়ে করোনার কারণে তার একদম ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। করোনার কষাঘাতে পড়ে তার একদম ব্যবসা বাণিজ্য সব তছনছ করে দেয়। একই অবস্থা পাশের আরেকটি খামার রাজু দুগ্ধ খামারের, রাজু আহমেদ, তার এই দুগ্ধ খামারেরও একই অবস্থার সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে তাদের কোনো কাজ না থাকায় তারা এক বেকায়দায় পড়ে যান। তবে এবারের দৃশ্য অন্য রকমের, দৃশ্যপট বদলে গেছে। এবারের সার্বিক লকডাউনের সময়ও তাদের ব্যবসা বাণিজ্য খুবই ভালো চলতেছে। এর 3টি কারণ বলে তারা উল্লেখ করেছেন। এই কারণগুলোর মধ্যে প্রথম হচ্ছে গিয়ে যে তাদের দোকানপাট খোলা থাকা এবং তাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তাদের কাছ থেকে দুধ ক্রয় করে নিতে পারছেন, যার জন্য তাদের এই অবস্থার সৃষ্টি হয়েছে। তারা এখন এভাবেই ভালোভাবে তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। আমি প্রাণী সম্পদ বিভাগের সাথে কথা বলেছিলাম। প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে আমাকে মৌলভীবাজারে 1253টি ছোট বড় খামার রয়েছে। এই খামারে প্রতিদিন 2,08,000 লিটার দুধ উৎপাদিত হয়ে থাকে। এইসব দুধ খুব ভালোভাবে বিক্রি হচ্ছে।
এই ছিল আমার কাছে দুগ্ধ খামার থেকে সর্বশেষ তথ্য। মাকসুম। মৌলভীবাজারে দুগ্ধ খামারের অবস্থা জানাতে যুক্ত হয়েছিলেন শাহ অলিদুর রহমান। দেশের কৃষি ও পল্লী ঋণ এখনো অনেকাংশে এনজিও নির্ভর, যেখানে 27% পর্যন্ত সুদ দিতে হয় গ্রাহকদের। অর্থনীতিবিদরা বলছেন, ঋণ বিতরণ ব্যবস্থার জটিলতা দূর করে সরাসরি ব্যাংকের অংশগ্রহণ না বাড়ালে কৃষকেরা কম সুদে ঋণের সুফল পাবেন না। বাংলাদেশ ব্যাংকও বলছে, এজেন্ট ও উপশাখার মাধ্যমে কৃষি ঋণ বিতরণ বাড়ানোর পরিকল্পনা আছে তাদের। হরিপদ সাহার রিপোর্ট। করোনা মহামারীতে দেশের অর্থনীতির বিভিন্ন খাত যখন গতি হারিয়েছে, তখনও সচল কৃষি খাত। খাদ্য ও বিভিন্ন কৃষি পণ্যের উৎপাদনের ধারাবাহিকতা থাকায় নিশ্চিত করা যাচ্ছে খাদ্য নিরাপত্তা। কিন্তু সেই কৃষি খাতেই সরকার ঘোষিত 4% সুদে প্রণোদনার ঋণ বিতরণ ছিল ধীর গতির। আর চলতি অর্থ বছরে কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় ঘোষিত 26,292 কোটি টাকার ঋণ বিতরণ কতটা কৃষক বান্ধব উপায়ে হচ্ছে, সে প্রশ্ন আছে মাঠের বাস্তবতায়। লোন তো সুদের উপরে তো আমাদেরকে এনজিও থেকে নিতে হয়, ব্যাংক তো আমাদেরকে লোন কোনো দেয় না। কৃষি ব্যাংকে যদি একটা লোন করতে যায়, কাগজপত্র জমা দেওয়া লাগে, তারপর একের পর এক দিনের পর দিন ঘোরাঘুরি করা লাগে, অফিসে থেকে ঘুষ টুসু দেওয়া লাগে। যদি ওখানে সুদের হার কম, কিন্তু খুব সাফার করতে হয়। এনজিও থেকে আমরা টাকা 10 লাখ নিলে 10 লাখ টাকা পাই, আমরা কোনো কিছু লাগে না। 10 লাখে আনবার নিব, 2 লাখ টাকা নিব। চলতি অর্থ বছর বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোকে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে 15,247 কোটি টাকা। বরাবরের মতো যার 70%ই বিতরণের সুযোগ দেওয়া হয়েছে এনজিওগুলোকে, যেখানে সুদের হার ব্যাংকের 8%-এর তুলনায় কয়েক গুণ। এই বছরে এনজিওর মাধ্যমে যেটা করা হয়েছে, সেখানে 5,725 কোটি টাকা। আমাদের সরাসরি কৃষকের কাছে ব্যাংকিং চ্যানেলে গেলে তো তারা একটা কম সুদে পাবে, কিন্তু যে এলাকায় ব্যাংক নাই, সেই সব এলাকায় তো এই সুযোগটা দেওয়াও যাচ্ছে না। ওই সব এলাকায় একটা এজেন্ট ব্যাংকে একটা শাখা থাকলেই কিন্তু ওটা এটাকে কাভার আপ দিতে পারবে, এটা আমাদের বিবেচনায় আছে। 24 থেকে 27-এর মধ্যে মোটামুটি রেঞ্জটা হয়তোবা ভ্যারি করে। যখন আপনি এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো দিয়ে লোনটা দেওয়া শুরু করবেন, তখন কিন্তু মার্কেটে কম্পিটিশন। একটা হলো এজেন্ট ব্যাংকিং চ্যানেল, আর একটা হলো আপনার MFI লিঙ্কেজ। তখন অটোমেটিক্যালি অবশ্যই ওনাদেরকে ইন্টারেস্ট রেটটাকে নামিয়ে আনতে হবে। ওনাদের সাথে কম্পিট করতে গেলে আপনার যে ডকুমেন্টেশন প্রসেস, আপনার যে কোলাটেরাল অ্যারেঞ্জমেন্ট, সেক্ষেত্রে অনেক ছাড় দিতে হবে। গত অর্থ বছর লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় 6% কম বিতরণ হয় কৃষি ও পল্লী ঋণ, যেখানে সুবিধাভোগী ছিল মাত্র 30,67,000 কৃষক। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসে মারাত্মকভাবে বিপর্যস্ত ব্রিটেনে এখন দিন দিন সংক্রমণের হার কমতে শুরু করেছে। স্বাভাবিকের পথে হাঁটছে দেশটি। তবে এরই মাঝে করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক অবস্থানে ব্রিটিশ সরকার। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। ধীরে ধীরে লকডাউন তুলে নেওয়ায় স্বাভাবিক জীবনযাপনে ফিরছেন ব্রিটেনবাসী। তবে এরই মাঝে শঙ্কা দেখা দিয়েছে, করোনার তৃতীয় ঢেউ হয়তো আছড়ে পড়বে করোনায় মারাত্মক বিপর্যয়ের শিকার এই দেশটিতে। স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক সংবাদ সম্মেলনে এই শঙ্কার কথা জানিয়ে বলেন, আগামী বছরের শুরুর দিকে করোনার সংক্রমণের মাত্রা আবারও বাড়তে পারে। Now, record numbers around the world. We cannot delude ourselves that COVID has gone away. I see nothing in the data now that makes me think we are going to have to deviate in any way from the roadmap, cautious but irreversible, that we have set out. নতুন ভেরিয়েন্ট ও মিউটেশন নিয়ে ইতিমধ্যে শঙ্কিত পুরো বিশ্ববাসী। ইতিমধ্যে ইউরোপের বেশ কয়েকটি দেশে সংক্রমণের হার বাড়ছে। করোনার সাথে জীবন ব্যবস্থাকে মানিয়ে নিয়েই এগিয়ে যেতে হবে বলে মনে করছেন বাংলাদেশে বংশোদ্ভূত এই জনপ্রতিনিধি। মেইনল্যান্ড ইউরোপের থার্ড ওয়েভ এবং সায়েন্টিস্টদের যে সতর্কতা, এগুলো সবকিছু মিলিয়ে যদি আমরা দেখি, তাহলে থার্ড ওয়েভকে রুল আউট করা যাবে না এবং আমাদের সম্ভবত সম্পূর্ণ প্রস্তুতি নিতে হবে। এবং করোনা ভাইরাসটা সামহাও ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি থাকবে বিভিন্নভাবে, বিভিন্ন ফর্মে। সুতরাং তার সাথেই আমাদেরকে বসবাস করতে হবে। একবারে রুল আউট করা যাবে না থার্ড ওয়েভ, এবং এটা আসার সম্ভাবনা আছে। গত বছরের ডিসেম্বরে করোনার ভ্যাকসিন কার্যক্রম শুরু করে ব্রিটেন, যা এখনো চলমান। করোনার তৃতীয় ঢেউ থেকে বাঁচতে হলে সরকারের নির্দেশনা মেনে চলার পাশাপাশি স্বতঃস্ফূর্তভাবে সবাইকে ভ্যাকসিন গ্রহণে অংশ নেওয়া প্রয়োজন বলে মনে করেন অনেকে। আমরা পরিত্রাণ পেতে হলে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, গভর্নমেন্টের নিয়মকানুনগুলো মেনে চলতে হবে, এবং এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটাতে আমাদের স্বতঃস্ফূর্তভাবে
অংশগ্রহণ করতে হবে। করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে ব্রিটেনে এখনো পর্যন্ত 1.5 লাখের বেশি মানুষ মারা গেছেন, আক্রান্ত হয়েছেন প্রায় 44 লাখ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরেকবার। ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে 2 সপ্তাহ সীমান্ত বন্ধ। প্রথম ডোজ করোনার টিকাদান স্থগিত। গণটিকা নিশ্চিতে যে কোনো প্রতিষ্ঠানকে উৎপাদনের অনুমতি দেবে গ্লোব বায়োটেক। হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির 3.5 ঘন্টার মধ্যে জুনায়েদ বাবুনগরীকে প্রধান করে আহ্বায়ক কমিটি, সদস্য করা হয়েছে বেশ কয়েকজনকে। 93তম অস্কারেও নোম্যাডল্যান্ডের জয়। সেরা পরিচালকের পুরস্কার এশীয় নারী নির্মাতা ক্লোয়ি ঝাওয়ের ঝুলিতে। বিদেশি ছবি ক্যাটাগরিতে ডেনিশ চলচ্চিত্র অ্যানাদার রাউন্ড। এই ছিল সকালের সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।